MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। খবরগুলো উঠে আসছে একের পর এক আরো বড় ব্রেকিং নিউজ হিসেবে। ধ্বংস পাকিস্তানের অ্যাভাক্স প্রতিরক্ষা ব্যবস্থা, 3 অ্যাভাক্স প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস। পাকিস্তানের একাধিক জায়গায় প্রত্যাঘাত, সারগোদা, ফয়সালাবাদ ও মুলতানি প্রত্যাঘাত। মুলতান সহ 3 জায়গায় অ্যাভাক্স সিস্টেম ধ্বংস। পাক বায়ুসেনার রেডার সিস্টেম অ্যাভাক্স। ভারতের ক্ষয়ক্ষতি ছাড়াই ধ্বংস অ্যাভাক্স। ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে অ্যাভাক্স। অর্থাৎ ভারতের যে কোনো ক্ষয়ক্ষতি হবে না সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল, কারণ যতগুলো অ্যাসেট ভারতের, যতগুলো সমরাস্ত্র, তা হতে পারে কোনো জেট, কোনো ফাইটার জেট, কোনো ড্রোন। ভারতের প্রত্যাঘাত নিয়ে মোদি রাজনাথ সিং বৈঠক একটু পরেই সাংবাদিক সম্মেলন। ভারত সরকারের বড় কোনো ঘোষণা হতে পারে আজই। আরো বড় অভিযানের প্রস্তুতি ভারতীয় সেনার। জরুরি ভিত্তিতে দেশের সব সেনা অফিসারদের কাজে যোগ দিতে নির্দেশ সেনা প্রধানের। আরো বড় সামরিক অভিযানে আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ভারতীয় সেনা। একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি। গুজরাটে ওড়ানো যাবে না ড্রোন, যে কোনো রকম অনুষ্ঠানে পোড়ানো যাবে না বাজি। নিষেধাজ্ঞা জারি থাকবে 15ই মে পর্যন্ত। সূর্য ডুবলেই বড় পদক্ষেপ জয়সলমেরে। সন্ধ্যা 6টার পর জয়সলমেরে ব্ল্যাকআউটের নির্দেশ, বন্ধ করে দেওয়া হবে গাড়ি চলাচল, দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ। উরির কাছে জিঙ্গাল গ্রামে গোলাগুলি। পাকিস্তানের তরফে ছোড়া হচ্ছে শেল, পাল্টা জবাব ভারতীয় সেনার। রাজৌরি সীমান্তে পাক পোস্ট ধ্বংস করলো বিএসএফ। সকাল 5:44 নাগাদ পোস্ট ধ্বংস। সাম্বাতেও ধ্বংস করা হয়েছে পাক পোস্ট। বালুচিস্তানে পাক সেনার কনভয় উড়িয়ে দিল বালুচ মুক্তিযোদ্ধারা। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে 20 পাক সেনাকে মারল তালিবান। বালুচ পাখতুনের সাঁড়াশি আক্রমণে দিশেহারা পাকিস্তান। আর এদিকে 5টার শুরুতে এই মুহূর্তে বড় ব্রেকিং। কোয়েটায় পাক সেনার উপর ফের প্রত্যাঘাত। পাকিস্তান সেনার পোস্টে প্রত্যাঘাত। বারোরিতে পাক সেনা পোস্টে হামলা। পাক সেনাকে লক্ষ্য করে গোলাগুলি, বিস্ফোরণ। আরো একবার জানাই, কোয়েটায় পাক সেনার উপর ফের প্রত্যাঘাত। পাকিস্তানি সেনার পোস্টে প্রত্যাঘাত। বারোরিতে পাক সেনা পোস্টে হামলা। পাক সেনাকে লক্ষ্য করে গোলাগুলি, বিস্ফোরণ। এই মুহূর্তের বড় ব্রেকিং, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং। কোয়েটায় পাক সেনার উপর ফের প্রত্যাঘাত। পাকিস্তান সেনার পোস্টে প্রত্যাঘাত। বারোরিতে পাক সেনা পোস্টে হামলা। পাক সেনাকে লক্ষ্য করে গোলাগুলি, বিস্ফোরণ। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সিসি ফুটেজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সরাসরি কোয়েটায় পাক সেনার পোস্টে হামলা। বারোরিতে পাক সেনার পোস্টে হামলা, সেখানে প্রত্যাঘাত। বারোরি পাক সেনা পোস্ট, পাক সেনাকে লক্ষ্য করে গোলাগুলি, বিস্ফোরণ। শাওন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, তার থেকে আরো বিস্তারিত জানবো কি কি আপডেট এই মুহূর্তে আসছে কোয়েটা থেকে। শাওন, আমাদের কাছে এই সময় যে জানকারিটা হলো, ওটাকে ড্রোন স্ট্রাইকস যেগুলো হয়েছে জম্মু সেক্টরে, রাজস্থান, আর এরপরে ভারত কিন্তু আবার প্রিসিশন স্ট্রাইকস পাকিস্তানের মিলিটারি বেসে করেছে। যে আমাদের কাছে এখন কনফার্মেশন রয়েছে, এটা হলো কি মিলিটারি স্ট্রাইকস যেগুলো হয়েছে, এটা হচ্ছে উরির অপোজিটে
টেরর লঞ্চ প্যাডে, পুঞ্চ, নৌশেরা আর আরএসপুরা। তো এইগুলো কিন্তু এলাকা, এই সবগুলো কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, যেখানে এইগুলো পাকিস্তানের মিলিটারি বেস, যেখান থেকে গতকালকে ড্রোন অ্যাটাক করা হয়েছিল। এটার জন্য কিন্তু আমাদের কাছে যে গান লোডিং মেশিনসগুলো ইউজ করা হয়েছে, আর এই ইউজ করার পরে এইগুলো বেসিসগুলো আইডেন্টিফাই করা হয়েছে। বেসিস আইডেন্টিফাই করার পরে কিন্তু এই প্রিসিশন স্ট্রাইকসগুলো হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স আর সাথে সাথে ইন্ডিয়ান আর্মি কিন্তু পাকিস্তানের অনেকগুলো এরকম পোস্ট আছে যেটাকে কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে, কিন্তু এইগুলো পাকিস্তান পোস্ট, 3টে এরকম পাকিস্তান পোস্ট, যেখানে রাজৌরি, সাম্বা আর উরি সেক্টরে এই 3টে পাকিস্তান পোস্ট কিন্তু পুরোপুরি নষ্ট করা হয়েছে। এটার পেছনে কারণ হলো কি যে ইনফিল্ট্রেশনের রুট নেওয়া হয়েছিল, এই ইনফিল্ট্রেশনের রুট লাগাতার কিন্তু দেখা যাচ্ছিল কয়েকদিন থেকে ব্যাচ, একটা জৈশ মোহাম্মদের টেররিস্টের ব্যাচ পাঠানো হচ্ছিল, যেটার জন্য এই স্ট্রাইকগুলো করানো হয়েছে। আজকে আমাদের কাছে ডিটেলস আছে কিভাবে এই প্রিসিশন স্ট্রাইকসগুলো করা হয়েছে, আর এটা কিন্তু নতুন প্রিসিশন স্ট্রাইকস পাকিস্তানের মিলিটারি বেসের ওপরে করা হয়েছে। বেশ, সঙ্গে থেকো আমাদের। আমি আরো একবার দর্শকদের এই মুহূর্তে জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় ব্রেকিং আসছে, ফের একটা প্রত্যাঘাত, এবং এই প্রত্যাঘাত কোয়েটায় পাক সেনার উপর প্রত্যাঘাত। আমি আরো একবার যাবো, শাওন সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শাওন, মূলত এই প্রত্যাঘাতের কারণ যেহেতু বারবার এই উরি, পুঞ্চ, রাজৌরি এই সেক্টরগুলোতে বারবার করে হামলা করা হচ্ছিল, সেই কারণেই এই পাল্টা। আমি আরো একবার দর্শকদের জন্য বিস্তারিত তোমার থেকে জানবো। এই প্রিসিশন স্ট্রাইকগুলো কিন্তু ড্রোন স্ট্রাইকসের পরে হয়েছে, কেন কি পাকিস্তান লাগাতার কিন্তু একটা এসকেলেশন করার চেষ্টা করছে, আর পাকিস্তানকে ওয়ার্নিং দেওয়ার পরেও কিন্তু যেটা দেখা হচ্ছে কি লাগাতার এই মিলিটারি বেস যেগুলো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রয়েছে আর পাকিস্তানের পাঞ্জাব এলাকা থেকে লাগাতার কিন্তু এই ড্রোন স্ট্রাইক করার চেষ্টা হয়েছে। আর মিসাইল, যেটা চায়নার থেকে মিসাইল এসছিল PL-15, এই মিসাইলগুলো ইউজ করা হয়েছে। আর যেটা আমাদের কাছে এখন জানকারি, এটার পরে কিন্তু যেভাবে ভারত কিন্তু রিপ্লাই করছে, ভারতের এই স্ট্রাইক যেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লিনিক্যাল স্ট্রাইক করা হয়েছে, আর এগুলো কিন্তু পাকিস্তানের মিলিটারি বেস। আর এই পাকিস্তানের মিলিটারি বেসটা কোথায়? এটা হলো তোমার পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রাওয়ালকোট এলাকায় এইগুলো প্রিসিশন স্ট্রাইকস করা হয়েছে। আর সাথে সাথে আমাদের কাছে যে জানকারি হয়েছে, এটা কি ইন্ডিয়ান এয়ারফোর্স লাগাতার কিন্তু অনেকগুলো যেভাবে স্ট্রাইকস করা হয়েছে, এটা কিন্তু একটা প্রিসিশন স্ট্রাইক গতকালকে ড্রোন স্ট্রাইকসের পরে করা হয়েছে। কালকের থেকে যে খবরগুলো এসেছিল, এক রকমের একদম ইনফরমেশন বন্ধ হয়ে গেছিলো কালকের থেকে, আমাদের তরফ থেকেও আর পাকিস্তানেও একটা পুরো মিডিয়া সাইলেন্স হয়ে গেছে। এটা কি একটা ইন্ডিকেশন কি যে প্রেসিশন স্ট্রাইকস আমরা করেছি গতকাল, যেটার খবর বুঝে আমরা আধ ঘন্টার ভিতরে পাবো, এটা খুব অ্যাকিউরেট পজিশনিং হয়েছে? মানে কি যেভাবে এটার কোনো কনফার্মেশন নেই, একটা ভিডিও বার হয়নি এটা নিয়ে। আগে পাকিস্তানি মিডিয়া সব জিনিসগুলোকে একটু আপডেট করে থাকতো 15 মিনিটে। আমার মনে হয় এটা আমার খুব সম্ভব, আমি বোধহয় তোমার খবরটা একদমই ঠিক, সঠিক খবর তোমার। কিন্তু যদি প্রেসিশন স্ট্রাইকসের সেকেন্ড রাউন্ড হয়েছে, এটা তো পুরো এক্সক্লুসিভ খবর তোমার। এই খবরটা এখনও বাইরে যায়নি, কেউ বলেনি, কিন্তু এটা এক্সক্লুসিভ খবর শুধুমাত্র রিপাবলিক বাংলায় শাওন সেন এই সময় লাইভ করেছে। আর শাওন খুব ভালো আর এক্সপিরিয়েন্সড, আমি বলবো আমার ভারতবর্ষের আজকাল বেস্ট ডিফেন্স রিপোর্টার বলা যায়। আর শাওন এই খবরটা যদি সবাইকে শেয়ার করছে, তার মানে শাওন ইউ হ্যাভ অলরেডি চেকড ইট অন মাল্টিপল লেভেলস। তুমি অনেকবার এটাকে চেক করে আজকে শেয়ার করছো। এই খবরটা অন্য কোনো চ্যানেলের কাছে এখনও আসেনি। কি এই যে খবরটা তুমি দিলে, এটা কি কনফার্ম করবে আর্মি আর এই 5:30টার প্রেস কনফারেন্স? এটা কিন্তু আমি বলতে পারি কি একটা কনফিডেন্টভাবে বলতে পারি কি মাল্টিপল লেভেল, প্যারামিলিটারি থেকে নিয়ে আর্মি আর এয়ারফোর্সে এই সব জায়গা থেকে এই খবরটা আমি পেয়েছি। কিভাবে কিন্তু পাকিস্তানি পোস্ট, 3টে এরকম পাকিস্তানি পোস্টকে কিন্তু পুরো শেষ করা হয়েছে। এটার পেছনে কারণ হলো কি এইগুলো পোস্ট ইউজ করা হতো ইনফিল্ট্রেশনের জন্য। আর এই প্রিসিশন স্ট্রাইকসগুলো যেটা হয়েছে, ইট ইজ নট এসকেলেটরি, যেটা ভারত কিন্তু লাগাতার বলে আছে ইটস নট অ্যান এসকেলেটরি মেজার। কিন্তু এইগুলো বেস থেকেই ড্রোন স্ট্রাইকস গতকালকে হয়েছে, যেটা যতগুলো ড্রোন স্ট্রাইক থেকে 50টা ড্রোন স্ট্রাইকস জম্মু সেক্টরে এসছে, এইগুলো কিন্তু পাকিস্তানের মিলিটারি বেস, পাকিস্তান অকুপাইডেরই। আমরা সাধারণ মানুষকে টার্গেট করি,
আমরা পুরোপুরি কোনো ক্যান্টনমেন্টকেও টার্গেট করি যে খবরকে আমরা ইসলামাবাদকে ধ্বংস করে দিয়েছি, করাচিকে ধ্বংস করে দিয়েছি, এটার কোনো কনফার্মেশনই নেই, এটা কোনো কনফার্মেশন নেই। কিন্তু যে খবরটা তুমি দিচ্ছ এখন কি আমরা প্রেসিশন স্ট্রাইকসের সেকেন্ড রাউন্ড করেছি, মানে যেভাবে আমরা 6 তারিখ 7 তারিখের রাত্রে যেভাবে আমরা একটা প্রেসিশন স্ট্রাইক করেছিলাম কি এই 9টা টার্গেটে আমরা টার্গেট করব, তুমি কি এটা শেয়ার করতে পারবে কি এই সেকেন্ড রাউন্ড অফ প্রেসিশন স্ট্রাইকসে আমরা কটা লোকেশনস আমরা টার্গেট করেছি? এবার এটার কোনো ইনফরমেশন আছে কি? যেটা আমার কাছে ইনফরমেশন হলো এইগুলো হলো বেসিস ঠিক অপোজিট আরএসপুরা, নওশেরা, পুঞ্চ আর উড়ি সেক্টরের। এইগুলো কিন্তু ঠিক অপোজিট তোমার পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এই বেসিসগুলো, যেখান থেকে কিন্তু আমাদের ওপরে ড্রোন স্ট্রাইক হয়েছিল। কারণটা কি বলা হচ্ছে যে কেন আমাদের এই স্ট্রাইকগুলো করেছি, এটার পেছনে কারণ হলো একটাই, কিন্তু এইগুলো এলাকার থেকেই আমাদের ওপরে কিন্তু ড্রোন স্ট্রাইক আর মিসাইল স্ট্রাইক দুটোই হয়েছিল, এটা যেটার জন্য একটাভাবে এটা রেট্রিবিউশন যেটাকে বলা হয়। একদিকে দেখা গেলে তুমি যে বলছো এটাতে অসুবিধা হয়ে যায় পাকিস্তানের, কি পাকিস্তান তো এটাকে এসকেলেট করতে পারছে না, কারণ আমরা জেনারেল স্ট্রাইক করিনি, আমরা ফোকাস স্ট্রাইক করেছি। আর ওরাও জানে কি আমরা ইন্টারন্যাশনাল প্রোটোকল, আর্টিকেল 51 UN কনভেনশন পুরো দেখে, ইন্টারন্যাশনাল ল দেখে আমরা ডিসাইড করেছি কি করব। তো এটা খুব বড় ব্যাপার। একটা ছবি ছিল আজকে জানি না এই ছবিটা যদি রিপাবলিক বাংলা দেখাতে পারে, যেখানে ডিফেন্স মিনিস্টার বসে রয়েছেন CDS এর সাথে, নেভি চিফের সাথে আর এয়ার চিফের সাথে, আর ওখানে আমাদের আর্মি চিফও ছিলেন উপেন্দ্র দ্বিবেদী। আর ওই ছবিটাতে বোধহয় আমরা বেশি রিড করছি, ওটাতে একটা হাতে একটা পেন আছে নেভি চিফের, কিছু মনে হচ্ছে কি উনি কিছু বোঝাচ্ছেন, আর সবাই ওনার দিকে দেখে খুব মানে কি বলে হ্যাপি হয়ে দেখছেন ওনার দিকে। এটা কি কোনো ইন্ডিকেশন কি নেভি কোনো কাজ করেছে কি বেশি রিডিং হয়েছে এটা? কারণ এটাকেই রিড করে লোক বলছে আমরা করাচিকে অ্যাটাক করে ফেলেছি, কিন্তু এটা তো ওভার রিডিং হবে না। কিন্তু একটা জিনিস সত্যি কথা এটা হলো কি কিভাবে এই সবগুলো প্ল্যান আগের থেকে রেডি ছিল, কেন কি আমরা এটা বলতে পারি কিভাবে পাকিস্তান প্ল্যানিং করছিল কি একটা রেসপন্স থাকবে, ওই রেসপন্সে কীভাবে আমরা রেসপন্ড করতে পারি, এইগুলো কিন্তু সব প্ল্যান ফেজডভাবে এখন আছে। আর এটাও লাগাতার কিন্তু যেটা আমাদের সোর্স বলছে কি এটা অনগোয়িং অপারেশন। এটার জন্য আজকে যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ছবি থেকে একটা ক্লিয়ার রিফ্লেকশন যেভাবে কনফিডেন্ট আমাদের ফোর্সেস, এটার পেছনে কেন কি একটা প্রিসিশনভাবে পুরো এই প্ল্যানিংটা করা হচ্ছে, এটা অপারেশনালভাবে এই প্ল্যানিংটা করা গেছে। ঠিক আছে শাওন, আমি দেখলাম কি তুমি এত ভালো খবর শেয়ার করছো আমাদের রিপাবলিক বাংলার পুরো অডিয়েন্সের সাথে, সবাই এটা দেখছে। আর তুমি এটা কন্টিনিউ করো। আর 5:30 তো আর হতে আর কত সময় বাকি রয়েছে? আধ ঘন্টাও নেই, আর 20 মিনিটের ভিতরে আমরা ওই প্রেস কনফারেন্সটাও লাইভ আমরা ব্রডকাস্ট করবো। শাওন তুমি কন্টিনিউ করো, আমি একটু অন্য প্রোগ্রাম করে আসছি। থ্যাংক ইউ। এখন যে এই সময় আমাদের কাছে যেটা বড় খবর এটা হলো কিভাবে এই স্ট্রাইকগুলো করা হয়েছে। আর লাগাতার কিন্তু এটা বলার চেষ্টা করছি কি এটা কিন্তু একটা এসকেলেটরি মেজার নয়। এই মেজারটা যেটা নেওয়া হয়েছে এই প্রিসিশন স্ট্রাইক, কেন কি এইগুলো এলাকা থেকেই পাকিস্তান কিন্তু লাগাতার ইন্ডিয়ার ওপরে হামলা করছিল, এটার জন্য এই স্ট্রাইকগুলো করা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান আর্মির থেকে। আর পাকিস্তানি পোস্ট, যে যতগুলো পাকিস্তানি পোস্ট লাইন অফ কন্ট্রোলে রয়েছে, অ্যাটলিস্ট 3টে এরকম এলাকায় কিন্তু পুরোপুরি এই পোস্টগুলোকে নষ্ট করা হয়েছে। বেশ শাওন, তুমি সঙ্গে থাকো। আমি আপডেটটা আরও একবার দর্শকদের জানিয়ে রাখি যে কোয়েটায় পাক সেনার উপর ফের প্রত্যাঘাত, এবং এই মুহূর্তে আমরা সেই ছবিটা দেখাচ্ছি যেটা এগ্রিডিন চিফ অর্ণব গোস্বামী বলছিলেন যে যখন সকলের সঙ্গে বৈঠক হচ্ছে সেই বৈঠকের মুহূর্তের কথা তিনি বলছিলেন, যে কি কি নোট করা হচ্ছে, কীরকম প্রতিক্রিয়া আসছে, এই বিষয়গুলো তিনি বলছিলেন। সেই ছবিটাও আমরা আপনাদেরকে খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম। আর এই মুহূর্তের বড় যে আপডেট, এই মুহূর্তে রিপাবলিক বাংলায় ব্রেক হচ্ছে, সব থেকে বড় আপডেট শাওন সেন তিনি ব্রেক করছেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি কোয়েটায় পাক সেনার উপর ফের প্রত্যাঘাত, পাকিস্তান সেনা পোস্টে প্রত্যাঘাত। এটা প্রত্যাঘাত তার কারণ এই পোস্টগুলো থেকেই বারবার হামলা চালানো হচ্ছে, ড্রোন অ্যাটাক করা হচ্ছে। সেই সবকটা ড্রোনকে 100% সেই আক্রমণগুলোকে আটকে দেওয়া হয়েছে, এবং তারপর এই প্রত্যাঘাত যাচ্ছে ভারতের তরফ থেকে কোয়েটায়। আমি আরও একবার শাওনের কাছে যাব এবং এই বিষয়টা বুঝবো যে কোয়েটায় পাক সেনার উপর ফের প্রত্যাঘাত, আর এই প্রত্যাঘাতের মূল কারণটা কি। তার কারণ শাওন, শুরুতেই আমরা দেখেছিলাম যে বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছিল, কোনো পাক সেনা লক্ষ্যবস্তু ছিল না। তাহলে এখন পাক সেনার ওপর যে প্রত্যাঘাত করা হচ্ছে তার মূল কারণটা কি?
তার মূল কারণটা এটা কি বালুচিস্তানে কোয়েটাতে তুরবাত আর অনেক এরকম এলাকায় আছে যেখানে বালুচিসরা লাগাতার কিন্তু এই একটা প্রোটেস্ট করছিল কিভাবে ওদের যে ন্যাচারাল রিসোর্স, যতগুলো রিসোর্স অয়েল থেকে নিয়ে এইগুলো রিসোর্স কিন্তু পাকিস্তান ইউজ করছিল ওদের নিজের জন্য, কিন্তু বালুচিসরা কিন্তু ওদের ওপরে কোনো রাইট নেই। এটার জন্য কিন্তু লাগাতার একটা আলাদা দেশ, আলাদা বালুচিস্তানের কথা একটা ফ্রিডম স্ট্রাগল চলছে। এখন কিভাবে দেখা যাচ্ছে কি বালুচিস্তানের ভেতরে বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু ননস্টপ অ্যাটাক করছে পাকিস্তান আর্মির ওপরে। এই কয়েকদিনের মধ্যে 10টা এরকম অ্যাটাক হয়েছে তুরবাত আর কোয়েটাতে, যেখানে কিন্তু পাকিস্তান আর্মি কিন্তু লাগাতার একটা সিরিয়াস চ্যালেঞ্জ ফেস করছে। ফ্রন্টিয়ার কোর করে একটা এরকম ডিভিশন, আর্মির একটা এরকম ডিভিশন পাকিস্তানের মধ্যে, যেটা বালুচিস্তানের ভেতরে ছিল, কিন্তু এটাকে এই পুরো ফ্রন্টিয়ার কোরকে সরানোর চেষ্টা করা হচ্ছিল ইস্টার্ন বর্ডারে। তখন আমাদের কাছে খবর এসছে কি বালুচিস্তান লিবারেশন আর্মি ফ্রন্টিয়ার কোর, যেটা ফ্রন্টিয়ার কোরের ওপরে অ্যাটাক করেছে। আর কোথাও না কোথাও যেভাবে এই ছবিগুলো আসছে, ছবিতে দেখা যাচ্ছে কি পাকিস্তান আর্মির অনেকগুলো সোলজারের ডেথের খবর এসছে এই সময়। আর সাথে সাথে আমাদের কাছে এই খবরটাও আছে কি বালুচিস্তান লিবারেশন আর্মির অনেক ওয়ার্কাররা আর ফাইটাররা কিন্তু বালুচিস্তানের ভেতরে বালোচের ফ্ল্যাগ আর পাকিস্তানের ফ্ল্যাগ সরিয়ে বালোচি ফ্ল্যাগ লাগানোর চেষ্টা করেছে। কিন্তু এটা একটা বড় জিত বালোচিদের জন্য, কেন কি এই সংঘর্ষটা অনেক বছর থেকে চলছে। বেশ, সঙ্গে থেকে আমি আরো একবার দর্শকদের এই মুহূর্তে জানিয়ে রাখি, কোয়েটায় পাক সেনার উপর ফের প্রত্যাঘাত, পাকিস্তান সেনার পোস্টে প্রত্যাঘাত, বারোরিতে পাক সেনা পোস্টে হামলা, পাক সেনাকে লক্ষ্য করে গোলাগুলি বিস্ফোরণ। এই মুহূর্তে পাকিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে বালোচ তারা নিজেরা স্বাধীন হতে চাইছে, অপরদিকে খাইবার পাখতুনখোয়া সেখান থেকে তারা স্বাধীন হতে চাইছে, এবং এদিকে ভারতের অপারেশন সিন্দুর। এই সবটা মিলিয়ে কার্যত খান খান হয়ে যাচ্ছে পাকিস্তান। এবং আমি পরবর্তী কি কি সম্ভাবনা রয়েছে, কি কি আপডেট আছে, আমি তার জন্য শাওন আরো একবার তোমার কাছে যাব। এই সম্ভাবনার যদি কথা বলি, বালুচিসদের ওপরে, বালুচিসরা কিন্তু অনেক বছর থেকে এই সংঘর্ষটা করে যাচ্ছে। আর স্বাধীনতার কথা কিন্তু অনেক বছর থেকে চলছে, কিন্তু পাকিস্তানের উপরে যে এই পুরো কোয়েশ্চেনটা ওঠানো হয়েছে, এটা এই সওয়ালটা এটা হলো কিভাবে ওদেরকে জোর জবরদস্তি করে এই পুরো এলাকার উপরে কবজা করার চেষ্টা করেছে পাকিস্তান আর পাকিস্তানের আর্মি। এটার জন্য আজকে বালোচরা অনেকবার ধর্ণা করেছে, অনেক এলাকায় কিন্তু প্রোটেস্ট আমরা দেখছি। আর চাইনা যেভাবে ওখানে প্রজেক্ট করছে, গোয়াদার পোর্টের ওখানে কাজ করছে, ওখানেও কিন্তু আমরা অনেকগুলো অ্যাটাক দেখি, যেটার জন্য সিপেক করে যেটা এই পুরো প্রজেক্ট আর এই পুরো ইনভেস্টমেন্ট যেটা চায়নার থেকে এসেছিল, কোথাও না কোথাও এটার উপরে কোনো বড় একটা ধাক্কা পড়েছে। আর পাকিস্তানের উপরে লাগাতার কিন্তু এই প্রেশারটা পড়ছে। আর বালুচিসরা যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হচ্ছে, এটার কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ আজকে বালুচিদের কাছেও আছে, কিন্তু কোথাও না কোথাও একটা স্ট্রেংথ ওরা পেয়েছে এই পুরো স্বাধীনতার এই পুরো স্ট্রাগলটা আগে নিয়ে যাওয়ার জন্য। বেশ, যেমন এই মুহূর্তে 5:30টার যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সের আগে আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে স্পেসিফিক্যালি কিছু স্ট্রাইকের জন্য যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই ক্ষেপণাস্ত্রগুলো হচ্ছে S-400 ট্রাম্প মিসাইল সিস্টেম, বারাক 8 মিসাইলস, আকাশ মিসাইল এবং DRDOর অ্যান্টি ড্রোন টেকনোলজিস। অর্থাৎ এই মুহূর্তে there is no going back, আমরা পেছনে আসতে চাই না। এই স্পেসিফিক জায়গাটা মানে অ্যাগ্রেসিভ মোডে এই মুহূর্তে ভারতের সেনাবাহিনী। পেছনে যাওয়ার কোনো কোয়েশ্চেন ওঠে না ময়ূক, কেন কি এই পুরো অপারেশনটা যেভাবে প্ল্যানিং করা হয়েছে, এটা কিন্তু একটা লেভেলে না, অনেক লেয়ার ভাবে এই প্ল্যানিংটা হয়েছে। কেন কি পাকিস্তানের কি রেসপন্স থাকবে এটা কিন্তু ভারত আগের থেকে জানতো, যেটার জন্য আজকে যেটা হয়েছে যে প্রিসিশন স্ট্রাইকের কথা বলা হচ্ছে, এই প্রিসিশন স্ট্রাইকগুলো মোটামুটি দেখো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রয়েছে। আর ভারত যেটা লাগাতার বলার চেষ্টা করছে পুরো দেশের মধ্যে, এটা কি এসকেলেশন করা হচ্ছে না,
এটা কিন্তু পাকিস্তান করার চেষ্টা করছে। পাকিস্তানকে ডিএসকেলেশনেরও কথা বলা হয়েছে, কিন্তু ডিএসকেলেশন দেখা যাচ্ছে না। পাকিস্তান কোথাও না কোথাও একটা কনফিউজডভাবে রেসপন্ড করার চেষ্টা করছে। আর যে ড্রোন স্ট্রাইকসগুলো গতকালকে আমরা দেখলাম 50টা এরকম ড্রোন স্ট্রাইক কিন্তু খালি জম্মু এলাকায়, আর কিন্তু এটা কিন্তু খালি শহরের মধ্যে না, এটা কিন্তু যতগুলো আমাদের মিলিটারি বেস রয়েছে জম্মুতে, ডোডা ছাড়ায় সব ডিস্ট্রিক্টে কিন্তু ড্রোন স্ট্রাইক করার চেষ্টা করা হচ্ছে। আর খালি কিন্তু ড্রোন না, মিসাইলসগুলো ইউজ করা হচ্ছে। আর কি মিসাইলস? এই মিসাইলসগুলো PL-17 মিসাইলস, BVR মিসাইলস, যেগুলো কিন্তু চায়না পাকিস্তানকে দিয়েছিল, আর এটা ফাইটার জেট থেকে ইউজ করা হয়েছে। এখন যেটা আমাদের কাছে খবর আছে কি এটার রেসপন্স, এটা কিভাবে ভারত রেসপন্ড করেছে। ভারত কিন্তু আজকে রেসপন্ড করছে, আর এটা কিন্তু ওইগুলো এলাকায় এইগুলো স্ট্রাইক করা হয়েছে যেখান থেকে এই ড্রোন স্ট্রাইকগুলো করা হয়েছে। অর্থাৎ সামনে এই মুহূর্তে আমি দর্শকদের আরেকটু ভালোভাবে কনটেক্সটটা দেওয়ার জন্য বলি, ভারত সরকার এই মুহূর্তে বিকেল 5:30টার সময় যে এর প্রেস কনফারেন্সটি করবে, অর্থাৎ ভারত সরকারের যে বিবৃতি, আমরা ধারণা করছি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভামিকা সিং আবার প্রেস কনফারেন্স করবেন বিক্রম মিশ্রির সাথে। খুব স্পেসিফিক্যালি শাওন যেটা বলছিল যে এই মুহূর্তে যে মিসাইল স্ট্রাইকগুলো করা হয়েছে এটা কিন্তু অ্যান্টি টেরর অপারেশন। আমরা বারবার যে কথাটা বলছি, যুদ্ধের যে কথা বলা হচ্ছে, আমরা যুদ্ধ চাই না। অবভিয়াসলি আমরা যুদ্ধ চাই এই মুহূর্তে, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চাই, আমরা টেররিজমের বিরুদ্ধে এই মুহূর্তে যে যুদ্ধ ঘোষণা করেছি সেখানে আমরা আমাদের এলাই আমরা ঠিক করছি। আমরা চাই যে বাংলাদেশ নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুক। নেপাল স্পেসিফিক্যালি একটা ছোট্ট দেশ, কিন্তু নেপাল নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে বলেছে যে আমরা পাকিস্তানকে, উই ওয়ন্ট অ্যালাউ পাকিস্তান টু ইউজ আওয়ার সয়েল। ঠিক সেভাবেই এই মুহূর্তে শাওন আমাদের ইস্টার্ন সাইডটা, অর্থাৎ পূর্ব দিকটা টেনশনের। আমাদের বাংলাদেশ আছে, আমাদের চায়না আছে, এবং তার পাশাপাশি আমাদের যে সেন্সিটিভ 7 সিস্টার্স আছে, চিকেন স্নেক আছে। কোথাও গিয়ে কি মনে হয় পাকিস্তান চেষ্টা করবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করার, এবং সেটা যদি করে আমাদের কোর্স অফ অ্যাকশন কী হবে বলে মনে হতে পারে? বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা অনেক আগের থেকেই চলছে। আর যবে থেকে মোহাম্মদ ইউনিস বাংলাদেশে রয়েছে তবে থেকে দেখা হচ্ছে কীভাবে ISI একটা ওভার ড্রাইভে চলছে, আর একটা ইনফ্লুয়েন্স, একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে এই সময়। কিন্তু দেখো যেভাবে ভারত কিন্তু লাগাতার একটা এভিডেন্স দিয়েছে, এভিডেন্সটা হলো কীভাবে পাকিস্তান কিন্তু লাগাতার এই টেরর গ্রুপকে জায়গা দিয়েছে। টেরর লঞ্চ প্যাডসগুলো, আজকে যেগুলো টেরর লঞ্চ প্যাডসগুলো ইউজ করা হচ্ছে, এই টেরর লঞ্চ প্যাডগুলো কোথায়? এটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রয়েছে। আর আজকে আমাদের কাছে এভিডেন্স, কোঅর্ডিনেটস, আর কোথার থেকে ছবি, স্যাটেলাইট ইমেজারি, আর যতগুলো কোঅর্ডিনেট সব কিছু কিন্তু আমাদের কাছে আছে। আর এইগুলো এভিডেন্স কিন্তু আমরা পাকিস্তানকে লাগাতার দিয়েছি। আর কিন্তু এই পাকিস্তান এইগুলোকে টেরর লঞ্চ প্যাডসকে নষ্ট করার জায়গায় টেরর লঞ্চ প্যাডসকে আরও বাড়ানোর চেষ্টা করেছে। ঠিক শাওন, অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ শাওন। তুমি ইংলিশ চ্যানেলে কন্টিনিউ করো, আমরা বাংলা চ্যানেলে আবার দর্শকদের বলে দিই এটা 10 মিনিট, আর 10 মিনিট বাকি এই মুহূর্তে যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ভারত সরকারের যে প্রেস বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির দিকে নজর রাখছে। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না। মাহি স্যার, আপনি আপনার ফ্যানদের কতটা ভালোবাসেন? অনেস্টলি আই লাভ মাই নিউ ফ্যান্স। পুরনো ফ্যান অহেতুক আওয়াজ করতে থাকে। স্যার, ফ্যান্স তো আওয়াজ করবেই না। নতুনগুলো তো করেই না, বরং আমি যা বলি অ্যাকচুয়ালি তারা সেটাই শোনে। নতুন প্রজন্মের ওরিয়েন্ট BLDC ফ্যান্স সুপার সাইলেন্ট কাজ করে ভয়েস কমান্ডের সাথে। সিলি মি, আই থট ক্রিকেট ফ্যান্স। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH। সিন্ধু চুক্তিতে হস্তক্ষেপ করবে না বিশ্ব ব্যাংক, স্পষ্ট জানিয়ে দিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অজয় বাঙ্গা। সিন্ধু চুক্তি নিয়ে ভারত যা ডিসিশন নিয়েছে তা নিয়ে কোনো বক্তব্য রাখবে না বা কোনো হস্তক্ষেপ করবে না বিশ্ব ব্যাংক। খেলা শুরু করেছিল পাকিস্তান, খেলা শেষ করবে ভারত। করাচি বন্দরে যে নৌসেনা ঘাঁটি ছিল, সেই নৌসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত। করাচি বন্দরে একের পর এক টার্গেট শুরু হয়েছে। পাকিস্তান বলে দেশটা মানচিত্র থেকে ধ্বংস হবে। বিশ্ব
বিশ্ব ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হলো সিন্ধু চুক্তিতে কোনো হস্তক্ষেপ করবে না বিশ্ব ব্যাংক, জানিয়ে দিলেন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অজয় বাঙ্গা, তারপরেই তিনি জানিয়ে দিলেন সিন্ধু চুক্তি নিয়ে ভারত যা করছে তাতে কোনোভাবে হস্তক্ষেপ হবে না। আর বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল ভারত পাকিস্তান এই সিন্ধু জল চুক্তি। পাকিস্তান কান্নাকাটি করতে করতে গিয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে যে ভারত জল চুক্তি মানছে না, আপনারা এসে দয়া করে দেখুন। এবার বিশ্ব ব্যাংক জানিয়ে দিল কিচ্ছু দেখা হবে না, ভারত যা করছে ভারত তাই করবে, ভারত যা করছে ভারত তাই করবে, কোনোভাবে বিশ্ব ব্যাংক হস্তক্ষেপ করবে না এই বিষয়ে। পাকিস্তানের মুখে চুনকালি, এটা হচ্ছে উদযাপনের সময়, ভারতের উদযাপনের সময়, আকাশে বাতাসে জয় ভারতের, গোটা বিশ্বের প্রতি ক্ষেত্রে জয় ভারতের, গোটা বিশ্ব ভারতের পাশে। এবং বিশ্ব ব্যাংক সিন্ধু চুক্তিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছে তারা। ভারত জল ধরে রাখবে, জল ছাড়বে, পাকিস্তানে শুকিয়ে দেবে জল নাকি পাকিস্তানকে ভাসিয়ে দেবে সেটা ভারত ঠিক করবে। চিফ অফ ডিফেন্স স্টাফ সেনা সর্বাধিনায়ক, তার সঙ্গে আজকে আবার বৈঠক রাজনাথ সিং এর। এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং, গতকাল রাত্রে পাকিস্তান যা করেছে এবং পাকিস্তান যেভাবে মুখ থুবড়ে পড়েছে, আজকে রাজনাথ সিং এর সঙ্গে সেনা সর্বাধিনায়কের বৈঠক, তার সঙ্গে বৈঠক তিন বাহিনীর প্রধানের সঙ্গে, তিন বাহিনীর প্রধান এবং সেনা সর্বাধিনায়কের সঙ্গে বৈঠক। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার্স হসপিটালিটি হসপিটাল হোটেল ম্যানেজমেন্ট। পাকিস্তানের ঘরে ঢুকে ক্ষমতা বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপরেই পাকিস্তানকে কড়া বার্তা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। বেশি লাফালাফি করলে ভারতবর্ষ সহ্য করবে না, আঘাত করলে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, মন্তব্য সুকান্ত মজুমদারের। পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে তিন বাহিনী, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। প্রধানমন্ত্রী বলেছিলেন পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে, বাস্তবে সেটাই হয়েছে বলেন বিজেপি নেতা। আলিপুর দুয়ারে ভারতীয় সেনার মঙ্গল কামনায় পুজো, হ্যামিল্টনগঞ্জ কালী মন্দিরে যজ্ঞ স্থানীয়দের পাশাপাশি পুজোয় অংশ নেন এলাকার বিজেপি বিধায়ক বিশাল লামা। পাকিস্তানে অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় পুজো বিজেপির। বাঁকুড়ার কাশতোরা মহাদেব মন্দিরে পুজোর আয়োজন বিজেপির, উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির নেতা কর্মীরা। অপারেশন সিঁদুরের মাধ্যমে পেহেলগাম হামলার প্রতিশোধ নিল ভারতের পরেই বাংলা ওড়িশা সীমানায় চলছে নাকা চেকিং। দীঘায় প্রত্যেকটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। SBI HM, best college for MBA, BBA, computer science, fashion design. মঙ্গল বেনারসি সঙ্গে নিশ্চিত উপহার সাহা টেক্সটাইল। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। সাম্বার দিকে, কারণ সাম্বাতে 7 জৈশে মোহাম্মদের সন্ত্রাসবাদীকে খতম করেছে ভারতীয় সেনা। আর সেই ছবি ইতিমধ্যে সামনে এসেছে, যেখানে সাম্বায় পাক রেঞ্জার্সদের পোস্ট ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। একের পর এক সাফল্য। এই জৈশে মোহাম্মদের 7 সন্ত্রাসবাদী ঢোকার চেষ্টা করেছিল ভারতে, ভারত মাতার বুকে ঢোকার চেষ্টা করেছিল, আর তাদেরকে একেবারে শেষ করে দিয়েছে ভারতীয় সেনা। যে সাম্বা, আমি জানাচ্ছিলাম আপনাদের যে ভৌগোলিক অবস্থানটা জানা দরকার, যেটা কিনা সীমান্তবর্তী এলাকা, জম্মু এবং কাশ্মীরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এলাকা, এবং এই এলাকাতে অত্যন্ত ছোট একটা জেলা, এবং এই এলাকা ভারত এবং পাকিস্তানের সীমান্তে, একেবারে সীমান্তে অবস্থিত। সেখানেই কিন্তু 7 সন্ত্রাসবাদীকে একেবারে খতম করেছে জৈশে মোহাম্মদের। যে মূল ঘাঁটি, যে সদর দপ্তর, তা তো 7ই মে ধ্বংস হয়ে গিয়েছে। আর এবার যে ছেলেপিলেদের পাঠাচ্ছে মাসুদ আজহারের এই জৈশে মোহাম্মদ, তাদেরকেও একেবারে শেষ করে দিয়েছে। একের পর এক সাফল্য ভারতীয় সেনার। স্থল, জল এবং আকাশে বিজয় পতাকা এই মুহূর্তে ভারতের। সরাসরি চলে যাব কাশ্মীর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। একের পর এক সাফল্য, গতকাল থেকে সুদর্শন চক্র কাজ করে চলেছে, আর আজকে সাম্বাতে 7 জৈশে মোহাম্মদের এই মুহূর্তে
সুদর্শন চক্র, যার ভারতীয় নাম, সেই সুদর্শন চক্র কাল সারা রাত কাজ করেছে। এবং আরো একটা আপডেট দিই, এই সুদর্শন চক্র একসঙ্গে একবারে 80টা মিসাইল খতম করতে কার্যত সক্ষম। সেই সুদর্শন চক্র কাল সারা রাত কাজ করেছে এবং একের পর এক ড্রোন ধ্বংস করেছে এই সুদর্শন চক্র। পাশাপাশি প্রত্যাঘাত হচ্ছে ভারতের তরফ থেকে উড়িতে। আমরা যেখানে এই মুহূর্তে উড়িতে যাচ্ছি, উড়ি এবং পাশাপাশি তার পাশে কুপওয়ারা রয়েছে, এই দুটো লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা, সেই জায়গা থেকে ক্রমাগত ভারত প্রত্যাঘাত করছে এবং প্রত্যাঘাতের জায়গাটা এমনই জায়গায় পৌঁছে গেছে যে এই মুহূর্তে পিছু হটতে বাধ্য হচ্ছে পাকিস্তান। এলওসিতে ফায়ারিং কমেছে, এলওসি লাইন অফ কন্ট্রোল গুলোতে ফায়ারিং কমেছে এবং গতকালই আমরা সেই ছবিটা তুলে ধরেছিলাম, মীনাক্ষী তুমি ছিলে, যে কিভাবে গ্রাম লাগোয়া এলওসি লাগোয়া গ্রামগুলো থেকে কি করে মানুষজনকে সরিয়ে আনা হয়েছিল। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেই গ্রামগুলোকে খালি করা হয়েছিল। তার ফলে ক্যাজুয়ালিটিস বা আহত বা নিহতের সংখ্যা এই মুহূর্তে নেই বললেই চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যেভাবে প্রত্যাঘাত করছে সেটা বলা যেতে পারে একেবারে অন্য রকম ভাবে। অন্যদিকে পাকিস্তান সেনা পিছু হটছে। একই সঙ্গে তিনটে বাহিনী একসঙ্গে কাজ করছে, পাশাপাশি বিএসএফ। আমরা বারবার দেখাচ্ছিলাম একের পর এক সাফল্য, বিজয় পতাকা উঠছে, গোটা দেশ থেকে ধ্বনি উঠছে এই মুহূর্তে, হিন্দ ভারত মাতা কি জয়। আর এই ধ্বনি তুলে স্থলপথে, জলপথে, আকাশপথে একের পর এক ভয়ঙ্কর প্রত্যাঘাত। আর সেখানে খুব গুরুত্বপূর্ণ দিক, পিঙ্কি আপাতত ধন্যবাদ তোমাকে। অপারেশন সিঁদুর 2 কিভাবে চললো সেটা আপনারা জানেন, সেটা আপনারা রাত জেগে দেখেছেন এবং তারই মধ্যে পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, ভারতের পশ্চিম সীমান্তে হামলা প্রতিহত, পাক ড্রোন হামলার জোর জবাব ভারতের। পাকিস্তান বারবার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে চেষ্টা করে গিয়েছে যদি কোনো রকম ভাবে ড্রোন হামলা করা যায় ভারতের ওপর, কিন্তু তাদের সেই ড্রোনকে আকাশেই খতম করে দিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার নিখুঁত স্ট্রাইক, পাক সেনা ঘাঁটিতে উড়ি, পুঞ্চ, নৌসেনা আর এসপুরায় ব্যাপক ক্ষয়ক্ষতি পাকিস্তানের। এই জায়গাগুলি থেকেই লাগাতার হামলা চালাচ্ছিল পাকিস্তান। এক্সক্লুসিভ তথ্য রিপাবলিক বাংলায়। ভারতের প্রত্যাঘাত নিয়ে মোদি রাজনাথ সিং বৈঠকে একটু পরেই সাংবাদিক সম্মেলন। ভারত সরকারের বড় কোনো ঘোষণা হতে পারে আজই। কিছুক্ষণ পরে ভারত সরকারের সাংবাদিক বৈঠক, বিকেল 5:30টায় বৈঠক ভারত সরকারের। অপারেশন সিঁদুর দ্বিতীয় পর্যায়ের শুরু ভারতের। আজ বিকেলে কি বড় ঘোষণা হতে পারে ভারতের তরফে? এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, সময় এসে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দেশের সরকার সাংবাদিক বৈঠকে বসবে। বিকেল 5:30টায় বৈঠক ভারত সরকারের। অপারেশন সিঁদুর লাগাতার চলছে, দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গিয়েছে ভারতের। আজ বিকেলে কি কোনো বড় ঘোষণা হতে পারে, সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো। আর কিছু সময়ের অপেক্ষা, 5:30টা বাজে, আর কিছু সময়ের অপেক্ষা, এরপরেই সাংবাদিক বৈঠকে বসতে চলেছে ভারত। অপারেশন সিঁদুর এবং প্রথম দফায় সন্ত্রাস ঘাঁটি দমন, লাগাতার বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে পাকিস্তান ড্রোন হামলা চালানোর চেষ্টা করে, মিসাইল চালায় এবং প্রত্যেকটা
কটাকে 100% নিউট্রালাইজ করা হয়, 100% তার ক্ষমতা একেবারে দুর্মুষ করে দেওয়া হয়। পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে ভিক্ষা চাইছে, পালিয়ে বেড়াচ্ছে। অপরদিকে ভারত ক্রমশ শক্তিশালী হচ্ছে, একের পর এক দেশ ভারতকে সমর্থন জানাচ্ছে, সন্ত্রাসবাদের বিরোধিতা করছে, পেহেলগাম ঘটনার নিন্দা করছে। ঠিক এই আবহে আমরা গত রাতেও দেখেছি ঠিক কি পরিস্থিতি হয়েছিল। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। 4 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন, রাজনাথ সিং এর সঙ্গে সেনা প্রধান, 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথা হয়েছে, অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এবং তারপর আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যগুলিতে ব্ল্যাকআউট জারি করা হচ্ছে। 6টা থেকেই ব্ল্যাকআউট জারি হবে বিভিন্ন রাজ্যগুলিতে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশকে। এবং জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাদের অবস্থান জানতে চাইছেন, তাদের পদক্ষেপ জানতে চেয়েছেন। আর এত কিছুর মাঝেই ফের বৈঠক, 5:30টায় বৈঠক, ভারত সরকারের বৈঠক। ইতিমধ্যেই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বৈঠক শুরু হতে দেখব ভারত সরকারের। বিকেল 5:30টায় বৈঠক শুরু ভারত সরকারের। অপারেশন সিঁদুর দ্বিতীয় পর্যায় শুরু ভারতের। আজ বিকেলেই কি কোনো বড় ঘোষণা হতে চলেছে? আমরা সরাসরি সেই ফ্রেম পেতে আরম্ভ করেছি। সেই ফ্রেম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, সেই ফ্রেম এই মুহূর্তে আপনারা রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন। কি ঘোষণা হতে চলেছে আজ, কোন বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত, এর পরবর্তী স্টেপ কি হবে সেটা শোনা এখন শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা, দেখুন আর কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি তুঙ্গে, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় আপনাদের জন্য। ইতিমধ্যেই বৈঠকে বসে পড়েছেন আধিকারিকরা। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। এবং বিক্রম মিস্ত্রি রয়েছেন, সোফিয়া কুরেশি রয়েছেন। के इरादे से पूरी पश्चिमी सेना पर भारतीय वायु क्षेत्र का कई बार उल्लंघन किया। यही नहीं बल्कि पाकिस्तानी सेना ने नियंत्रण रेखा पर भारी कैलिबर वाले हथियारों से गोलीबारी भी की। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से 4 हवाई रक्षा स्थलों पर सशस्त्र ड्रोन लॉन्च किए गए। इनमें से एक ड्रोन एडी रडार को नष्ट करने में सक्षम रहा। पाकिस्तान ने जम्मू कश्मीर के तंगधार, उरी, पुंछ, मेंढर, राजौरी, अखनूर और उधमपुर में भारी कैलिबर आर्टिलरी सशस्त्र ड्रोन्स का उपयोग करके नियंत्रण रेखा के पार गोलीबारी भी की, जिसके परिणाम स्वरूप भारतीय सेना के कुछ जवान हताहत हुए और घायल हुए। भारतीय जवाबी कार्रवाई में पाकिस्तानी सेना को भी बड़ा नुकसान पहुंचाया गया। इसके अलावा पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे
एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। ये भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। यहाँ स्क्रीन शॉट में पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं यहाँ पर भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है। कराची और लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक है। हाई अलर्ट किया गया है विमान फ्लाइनेस एविएशन 20, जैसा कि आप यहाँ देख रहे हैं, जो कि शाम को 5:50 बजे दमम से शुरू हुआ और रात को 9:10 बजे लाहौर में उतरा। ये सारा डिटेल्स आप यहाँ देख रहे हैं, ये डिटेल्स यहाँ लिखा हुआ है। कैन यू सी दिस? भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतर्राष्ट्रीय नागरिक विमान सेवा की सुरक्षा सुनिश्चित की। धन्यवाद। जय हिंद। Good afternoon to you all. On the intervening night of 8th 9th May 2025, Pakistan military carried out multiple violations of Indian airspace along the entire western border with an intent to target military infrastructure. Pakistan military also resorted to firing of heavy caliber weapons along the line of control. Along the international border and line of control, drone intrusions were attempted from Leh to Sar Creek at 36 locations with approximately 300 to 400 drones. Indian Armed Forces brought down a number of these means. The possible purpose of these large-scale aerial intrusions were to test the AD systems and gather intelligence. Forensic examination of the drone debris is being undertaken. Preliminary reports suggest them to be of Aziz Guard Songa drone of Turkey. Later in the night, an armed UAV of Pakistan attempted to target Bhatinda military station, which was detected and neutralized. In response to the Pakistani attack, armed drones were launched at 4 air defense sites in Pakistan. One of the drones was able to destroy an AD radar. Pakistan also carried out artillery shelling across the line of control using heavy caliber artillery guns and armed drones at Kandhar, Uri, Poonch, Mendhar, Rajouri, Akhnur and Udhampur in Jammu and Kashmir area, which resulted in some losses and injuries to Indian Army personnel. Pakistan Army also suffered major losses in Indian retaliatory fire. Additionally, Pakistan's irresponsible behavior again came to fore. Pakistan did not close its civil airspace despite it launching a failed unprovoked drone and missile attack on 7th May at 8:30 hours in the evening. Pakistan is using civil airliners as a shield, knowing fully well that its attack on India would elicit a swift air defense response. This is not safe for the unsuspecting civil airliners, including the international flights which were flying near IB between India and Pakistan. The screenshot we just showed and we shall share with you, it shows the data of the application Flight Radar 24 during a high air defense alert situation in the Punjab sector. As you have seen, the airspace on the Indian side is absolutely devoid of civil air traffic due to our declared closure. However, there are civil airlines flying the air route between Karachi and Lahore. Amongst the other civil aircraft that you can see, we have highlighted an aircraft which is Airbus 320 of Flynas Aviation,
which was originated from Dammam at 1750 hours and landed later at Lahore at 2110 hours in the night. Indian Air Force demonstrated considerable restraint in its response, thus ensuring safety of international civil carriers. Thank you, Colonel Qureshi, Wing Commander Singh. I have just a few points to share in addition. कल रात की पाकिस्तानी सेना की कायरतापूर्ण गतिविधियों से आपको कर्नल कुरैशी और विंग कमांडर सिंह ने पहले ही अवगत करा दिया है. These provocative and escalatory actions that were taken by Pakistan last night were targeted at Indian cities and civilian infrastructure, in addition to some military targets. The Indian armed forces responded proportionately, adequately and responsibly. ये जो हमले हुए कल रात को भारतीय सैन्य इकाइयों ने पर्याप्त रूप से और एक जिम्मेदाराना रुख अपनाते हुए इन हरकतों का उत्तर दिया. What I want to underline is that the official and blatantly farcical denial of these attacks that Pakistan carried out by the Pakistani state machinery is yet another example of their duplicity and the new depths that they are plumbing in their quest for disinformation. The other point in the same vein is Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Punch. Instead of owning up to these attacks, Pakistan made the preposterous and outrageous claim that it was the Indian Armed Forces and the Indian Air Force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, but it is also true to type in its effort to deceive and mislead the world. It will not succeed. The Gurdwara in Punch in particular was attacked by Pakistan, and some local members of the Sikh community, including a Ragi of the Gurdwara, lost their lives in this incident, as I shared yesterday. TV पर आप इस हमले के चित्र देख सकते हैं. In addition, that we would attack our own cities is the kind of deranged fantasy that only the Pakistani state can come up with. Perhaps they do it because they are well versed in such action, as their history would show. The last point I wanted to make this evening is again this disinformation that is coming from Pakistan about India targeting the Nankana Sahib Gurdwara through a drone attack. This is again yet another blatant lie and part of Pakistan's disinformation campaign. As we saw in the Pahalgam attack, Pakistan is again trying desperately to impart a communal hue to the situation with an intention to create discord. Again, we are not surprised. India's steadfast unity in itself is a challenge to Pakistan. Let me stop there. I have time only for a few questions and be happy to try and answer them. First, I call Siddharth. Siddharth, please. Hi, sir. I'm Siddharth from Beyond. So this is Siddharth. Behind, please. The other Siddharth. Yes. Hi, sir. I'm Siddharth from CNN News 18. Sir, I only want to know from you the status of Kartarpur corridor. Is it open or not? You can. I think you're all aware of the situation along the entire India-Pakistan border and the areas around the line of control.
In view of the existing security scenario, the services of the Kartarpur Sahib corridor have been suspended till further directions. We'll update you as and when there is a change in the situation. We have a question here, Rishabh. So, good evening, Rishabh from Times Now. So, you spoke about religious places being hit in Jammu. There's another religious place which is Carmelite Nun church that has been hit. What do you have to say about it? If you can explain it. Yeah, actually, we do have some information about this extremely regrettable and condemnable incident during heavy shelling across the line of control in the early morning of 7th May. A shell fired from Pakistan landed just behind the Christ School run by the Carmelites of Mary Immaculate congregation in Puj. Tragically, the shell fired from Pakistan hit the home of 2 students of the Christ School. Both students unfortunately lost their lives and their parents were severely injured. Another Pakistani shell struck a Christian convent of nuns belonging to the congregation of the Mother of Carmel, damaging water tanks and destroying solar panel infrastructure. Several priests, nuns, school staff, and local residents took refuge in an underground hall beneath the Christ School during the shelling by Pakistan. The school happened to be closed at the time, fortunately. Otherwise, more losses would have occurred. Again, we have seen the Pakistani side targeting and shelling places of worship with a particular design. This includes gurdwaras, these convents and temples. This is a new low even for Pakistan. सर प्रणय उपाध्याय अमर जहाज से सर कल आपने इसी पोडियम से पाकिस्तान के आईएमएफ बेलआउट को लेकर और इंडस वाटर ट्रीटी को लेकर जो टिप्पणी की थी उसकी पाकिस्तान में काफी तीखी प्रतिक्रिया भी आई और उसके बाद हमने देखा कि पाकिस्तान की तरफ से किस तरीके से लेह से लेकर भुज तक पूरी बॉर्डर के ऊपर जो इन्वेजन था वो किया गया। मौजूदा सिचुएशन के अंदर पाकिस्तान के बेलआउट पैकेज को लेकर और पाकिस्तान के अटेम्प्ट्स को लेकर आपका क्या असेसमेंट है और दूसरा ये भी जानना चाहेंगे कि पाकिस्तान की तरफ से ये जो अटेम्प्ट किया गया था उसका भारत ने अभी तक उस तरीके का कोई जवाब नहीं दिया गया है, तो क्या भारत इसका जवाब देगा जो कार्रवाई हुई है बीते 24 घंटों में? देखिए प्रणय, जहाँ तक इंडस वाटर्स ट्रीटी का सवाल है, मैंने कल विस्तार से उसके बारे में इसकी चर्चा की है. इंडस वाटर्स ट्रीटी इज़ इन अबेयंस and as such I have nothing further to add to the decision that was announced by the Cabinet Committee on Security. जहाँ तक IMF bailout का सवाल है, आपको ज्ञान होगा कि IMF की आज मीटिंग हो रही है. हम वहाँ पे अपना पक्ष रखेंगे और जो हमारा मत है इन चीज़ों को लेके वहाँ पे साझा करेंगे दूसरे मेंबर्स के साथ. ये बोर्ड पे निर्भर है कि वहाँ पे क्या निर्णय होता है. और जहाँ तक जो कार्रवाई हुई है उसका जवाब देने का जो आपने जो प्रश्न उठाया है, जो आज ब्रीफिंग हुई है, जो आपको सूचना मिली है, मैंने भी कहा है कि जो आज सवेरे तड़के सवेरे जो गतिविधियाँ हुई, भारत ने उनका एक जिम्मेदारानापूर्ण तरीके से और एक पर्याप्त तरीके से उसका जवाब दे दिया है. Hi sir, Siddhant from Beyond. Sir, the External Affairs Minister has spoken to many of his counterparts around the world. Yesterday he spoke to the US Secretary of State Marco Rubio. So what were the key areas of conversations during that call? Yes, the minister had a conversation with the US Secretary of State. As you can imagine, the focus of discussions was the terrorist attack in Pahalgam and the response that India mounted after that on the 7th of May.
The Secretary of State shared his thoughts on these developments with the minister. The minister deeply appreciated the US's commitment to work with India in the fight against terrorism. And he also underlined the targeted measures that India had taken in connection with Sindoor. The minister also underlined that India would firmly counter any attempts at escalation from there. But in follow-up to that, as you are aware, there have been a number of other conversations. The minister had a conversation with the UK Foreign Secretary, David Lammy, today. There too, the discussion centered around countering terrorism, for which there must be zero tolerance. And I understand just a short while ago, the External Affairs Minister has also spoken to the Foreign Minister of Norway, Espen Barth Eide, which was also focused on recent developments stemming from the terrorist act in Pahalgam. One last question, Sudhi. Sir, once again, thank you for doing this. Shri from Bloomberg. Once again, India had struck Bahawalpur the other day, which is also connected with the murder of one of us journalists, Daniel Pearl. If you could give us an understanding of what exactly are the reports that you're getting. You're right. Bahawalpur is the headquarters of the Jaish-e-Mohammed terrorist group that is proscribed by the United Nations. Its leader, Maulana Masood Azhar, is a proscribed individual. It is, you brought up the connection with the tragic death or killing of Daniel Pearl of the Wall Street Journal. The Jaish-e-Mohammed was in some way directly or indirectly responsible for the death of Daniel Pearl. But the real connection is through Ahmed Omar Saeed Sheikh, the British Pakistani jihadi who was held in India but was finally released in 2000, and he was the person who lured Daniel Pearl to his eventually leading to his murder. So these are all obviously connected figures, connected individuals, connected institutions, and the attack on Bahawalpur, on that facility of the Jaish-e-Mohammed in Bahawalpur is, I would imagine, a fitting part of this unfortunate incident. Thank you all. Thank you, sir. With that, we come to the closure of this press briefing. Thank you very much. See you done. Morning, sir. New perfume? Yes. Nice perfume. Thank you. Introducing the all-new range of perfumes by Wildstone. लोगेरा तो नोटिस करबे। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। শেহবাজ শরীফের বাড়ির সামনে বিস্ফোরণ, ব্যাপক বিস্ফোরণ, নিজের বাসভবন ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী। এবার দেখার কোন ইঁদুরের গর্তে গিয়ে পালিয়েছেন শেহবাজ শরীফ, কোন গর্তে লুকিয়ে রয়েছেন শেহবাজ শরীফ, যিনি এত বড় বড় কথা বলেছিলেন তিনি এবং তার মন্ত্রিসভার অন্যান্য যারা মন্ত্রী, যারা পরিষদ, তারা তো কত কথাই না বলেছেন যে ভারতের সঙ্গে যুদ্ধ করব, ভারতকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখাবো, কত কিছু বলেছে।
তারা বলেছেন যে না, আমাদের কাছে যা যা অস্ত্রের ভান্ডার রয়েছে, যা যা আমাদের ফাইটার জেট রয়েছে, তার সমস্ত কিছু আমরা প্রতিহত করতে পারবো ভারতকে। শুধু প্রতিহতই নয়, তারা পর্যুদস্ত করবে ভারতকে, একথাও বলেছে। কিন্তু সব জায়গা থেকে তারা একেবারে ব্যর্থ। এবং সব থেকে বড় কথা, এইটাকে যদি যুদ্ধের প্রথম ধাপ হিসেবে দেখা যায়, প্রথম ধাপেই তো পুরোপুরি ব্যর্থ শুধু নয়, একেবারে পর্যুদস্ত হয়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে পাকিস্তান এই মুহূর্তে। এবং তাদের অ্যান্টি রেডার সিস্টেম, তাদের যেটা এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। করাচি বিমানবন্দর, একেবারে বন্দর যেটা, সেই বন্দর ধূলিসাৎ হয়ে গিয়েছে। একসঙ্গে তিন বাহিনী যেভাবে প্রত্যাঘাত হেনেছে, সেই প্রত্যাঘাতের সামনে কয়েক ঘন্টাও দাঁড়াতে পারলো না পাকিস্তান, পাকিস্তানের প্রতিরোধ, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এবং পাক প্রধানমন্ত্রীর বাড়ির কাছে যখন বিস্ফোরণ হলো, তার সেই সময় সেই এত বড় বিস্ফোরণ, তারপর পালিয়ে গেলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি কোন গর্তে লুকিয়েছেন তিনি, যার কিনা নেতৃত্ব দেওয়ার কথা গোটা দেশকে এই সংকটের সময়। মঙ্গল বেনারসি সঙ্গে নিশ্চিত উপহার শাহ টেক্সটাইল। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মাধ্যমিকের পর SBIHM এর ডিপ্লোমা এইচএস পাশের সমতুল্য। SBIHM পড়লেই চাকরি। SBIHM.com। পাকিস্তানের উপরে প্রত্যাঘাত ভারতের। কোটলি, মুড়ি, মুজাফফরাবাদে গোলাবর্ষণ। পাকিস্তানের উপর ভারী গোলাবর্ষণ ভারতের। তাদের যতই ছোট ছোট চেষ্টা হোক না কেন, সেগুলো তো একদিকে আমরা প্রতিহত করছি, সেই সঙ্গে একের পর এক পাকিস্তানের উপর প্রত্যাঘাত ভারতের। কোটলি হোক, মুড়ি হোক, মুজাফফরাবাদ হোক, সব জায়গায় পর পর গোলাবর্ষণ ভারতের। পাকিস্তানের উপর ভারী গোলাবর্ষণ ভারতের তরফ থেকে। একটার পর একটা ব্রেকিং নিউজ, যেখানে চেষ্টা করে যাচ্ছে পেছন থেকে কোনো রকম ভাবে জঙ্গি ঢুকিয়ে হোক, ড্রোন উড়িয়ে হোক, চেষ্টা করছে জম্মু বিমানবন্দর হোক বা অন্যান্য জায়গায় যদি কোনোভাবে কোনো আঘাত আনা যায় পাকিস্তানের, সেই চেষ্টা প্রত্যেকটা ক্ষেত্রে বিফল হচ্ছে। শুধু তাই নয়, তাদের এখনো পর্যন্ত কত এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।